আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আগের লেকচারে তো স্যার অনেক পার্ট শোনা যায়নি স্যার, নেটের প্রবলেমের কারণে। আগের লেকচারের অনেক পার্ট শোনা যায়নি। নাই স্যার, ওই যে বর্গ ম্যাট্রিক্স পর্যন্ত যে পার্টটা পড়াইছিলেন অতটুকু বুঝা গেছে। পরবর্তীতে স্যার নেটের কারণে তো আর এতটুকু হয়েছে স্যার। হ্যাঁ, যতটুকু হয়েছে। দেখো, এর আগে ক্লাস কি পড়াচ্ছে সেটা আবার মনে করে দিই। আমরা পড়াচ্ছিলাম 3.1 চ্যাপ্টার অপারেশনস অন ম্যাট্রিক্স। যেখানে সমস্যা আছে সেখানে বলবা, যেখানে সমস্যা আছে ওইখানে আবার রিপিট করব। ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে আমরা সাধারণত 3/3 ম্যাট্রিক্স হোক, 2/2 ম্যাট্রিক্স অর্ডার আকারে লিখি। ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যার মাধ্যমে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে ম্যাট্রিক্সের আমরা যেটা বলতেছি 3.1 চ্যাপ্টার থেকে শুরু করতেছি আজকের ক্লাসের। হাওয়ার্ড অ্যান্টনের যে বইটা আমরা পড়াই, কন্টেম্পোরারি লিনিয়ার জাবরার আমরা 3.1 চ্যাপ্টারে অপারেশনস অন ম্যাট্রিক্স এই চ্যাপ্টার থেকে আমাদের আজকে লেকচার শুরু করলাম। 3.1 চ্যাপ্টারে একটা ম্যাট্রিক্সের নোটেশন নিয়ে আমরা পড়াচ্ছিলাম। সেই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্টেঙ্গুলার অ্যারে। সেই অ্যারেতে কিছু রো থাকে, কলাম থাকে। সাধারণত ম্যাট্রিক্সকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের রো, আর এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আর ম্যাট্রিক্সের প্রতিটা যে এন্ট্রি থাকে, যেটা বলা হয় এন্ট্রি, যে এলিমেন্টগুলো থাকে তাদেরকে আমরা সাধারণত এন্ট্রি হিসাবে রিপ্রেজেন্ট করি বা বলি। আর একটা ম্যাট্রিক্সকে তার সাইজ হিসাবে তাকে ডিফাইন করা হয়। মানে একটা ম্যাট্রিক্সের সাইজ m/n সাইজ, মানে m হচ্ছে তার রো সংখ্যা আর n হচ্ছে তার কলাম সংখ্যা। দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কিছু এক্সাম্পল দেওয়া আছে ম্যাট্রিক্সের। এখানে ম্যাট্রিক্সের কিছু রো দেওয়া আছে এবং কিছু এক্সাম্পল দেওয়া আছে। আর একটা ম্যাট্রিক্স যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তার রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে, তাকে বলবো ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে n। যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে কারো কোনো কোশ্চেন আছে বুঝতে? না স্যার। আচ্ছা, যদি না থাকে কোশ্চেন তাহলে আমরা একটু পরে দেখি। এই এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে সাধারণত লেখার সময় আমরা কিভাবে লিখতে পারি? একটা ম্যাট্রিক্স লেখার সময় আমরা সেই ম্যাট্রিক্সের এন্ট্রিগুলোকে তার অবস্থান বা পজিশনের উপর ডিপেন্ড করে লিখতে পারি। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স এ, তার এখানে এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। এখন তোমাকে যদি বলা হয় A1 2 কত হবে, তার মানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম। 1 নাম্বার রো কত হবে? যে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম। 1 নাম্বার রো হচ্ছে এটা, 2 নাম্বার কলাম, এন্ট্রিটা কত হবে? 3। দেখো তো বুঝতে পারবে না ব্যাপারটা? আমি একটা এক্সাম্পল দেই, বুঝতে সুবিধা হবে। মনে করো এ একটা ম্যাট্রিক্স, আচ্ছা বলো তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3 × 3। আচ্ছা, এখন বলো তো এই ম্যাট্রিক্সের 3 1 কত হবে? 0 0 স্যার। 0। এই ম্যাট্রিক্সের 2 3 কত হবে? 7। 7 7। এই ম্যাট্রিক্সের 3 3 কত হবে? 3। 3 আচ্ছা, এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু পরের টপিকসে চলে যাই। দুটা ম্যাট্রিক্স কখন ইকুয়াল হয়? দুটা ম্যাট্রিক্স ইকুয়াল তখনই হবে
যখন তার অর্ডার সেম হবে এবং তার করসপন্ডিং এন্ট্রিগুলা ইকুয়াল হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, একটা ম্যাট্রিক্স মনে করো 1 3 -1 5, আরেকটা ম্যাট্রিক্স যদি তার সমান হয় তাহলে তার সবগুলোই এন্ট্রি সমান হবে। 1 3 -1 5 সবগুলো এন্ট্রি দেখো পজিশন সব সমান হবে, ইকুয়াল হবে, ম্যাট্রিক্সের সাইজও ইকুয়াল হবে। কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয় এবং তার করসপন্ডিং এন্ট্রিগুলো যদি ইকুয়াল হয় তাহলেই আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো ইকুয়াল ম্যাট্রিক্স। আচ্ছা দেখো এখানে x + 1 2 3 5 ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করো 3 2 3 5, তাহলে বলতে x এর ভ্যালু কত হবে? 4 2 হবে স্যার। x + 1 = 3, x = স্যার 2। 2। 2 কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা দেখো, এই দুটো ম্যাট্রিক্সে যদি আমরা অ্যাড করি তাহলে তার করসপন্ডিং এন্ট্রি গুলাকে আমাদের অ্যাড করতে হবে। এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এ আর বি, তো এ যদি আমরা অ্যাড করি তাহলে এখানে 2 যে পজিশনে আছে এই পজিশনের সাথে এইখানে 4 কে অ্যাড করতে হবে। তাহলে 2 + -4 কত পাচ্ছি? -2 পাচ্ছি। আবার দেখো 1 এর সাথে 3 কে অ্যাড বা সাবট্রাক্ট করতে হবে। কোনো ম্যাট্রিক্সের এডিশন বা সাবট্রাকশন করার যে টেকনিক তা হচ্ছে সেই ম্যাট্রিক্সের অর্ডার সেম হইতে হবে, আর যদি অর্ডার সেম হয় তাহলে সেই অর্ডারে আমরা করসপন্ডিং এন্ট্রিগুলোকে প্লাস বা মাইনাস করার মাধ্যমে সেই ম্যাট্রিক্সের এডিশন বা সাবট্রাকশন যে রেজাল্ট হবে সেটা বের করব। এই ব্যাপারগুলো খুব ফান্ডামেন্টাল, এটা আমরা আগে জানি, তারপর আবার মনে করে দেওয়ার জন্য বলা হচ্ছে। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আবার দেখো একটা ম্যাট্রিক্সকে যদি কোনো আমরা ইন্টিজার দিয়ে বা কোনো যে কোনো নাম্বার দিয়ে রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা এন্ট্রিকে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার প্রতিটা এন্ট্রিকে আমি যদি 2a বের করি প্রতিটা এন্ট্রিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সকে যদি আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে প্রতিটা এন্ট্রিকেই -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে কোন একটা ম্যাট্রিক্সের প্রতিটা এন্ট্রিকেই
কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে ম্যাট্রিক্সের আগে আমরা মাইনাস বা প্লাস বা রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যেটা সেটা মিন করতেছে, বা ডিভাইড করতে পারি। আচ্ছা দেখো, রো এবং কলাম ভেক্টর বলতে আমরা কি বুঝি? নর্মালি ভেক্টর হচ্ছে, ভেক্টরকে লেখা হয় এভাবে, ভেক্টর কিছু কম্পোনেন্ট থাকে 2 1 5, আমরা এইভাবে সাধারণত ভেক্টরকে লিখি। এই ভেক্টর গুলা দেখো, 2 হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, 1 হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট, 5 হচ্ছে থার্ড কম্পোনেন্ট। আমরা এক্স ওয়াই জেড এভাবে রিপ্রেজেন্ট করি। কোনো একটা ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি, আবার কলামের মতো লিখতে পারি। দেখো এই ভেক্টরটাকে আমরা 2 1 5 এভাবেও আমরা লিখতে পারি। এখন কোশ্চেন হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, কোন একটা ম্যাট্রিক্সের রো গুলা নিয়ে যদি কোনো ভেক্টর লেখা হয় তার নাম হচ্ছে রো ভেক্টর। এগুলো হচ্ছে সব রো ভেক্টর। এই যে রোতে দেখতে পাচ্ছ যে এন্ট্রি গুলো, তাদেরকে নিয়ে যদি কোনো ভেক্টর বানাই তারা হবে রো ভেক্টর। আর ম্যাট্রিক্সের কলাম গুলাকে নিয়ে যদি কোনো ভেক্টর বানানো হয় সেগুলো হচ্ছে কলাম ভেক্টর। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের রো গুলা যদি কোনো ভেক্টর বানানো হয় তার নাম হচ্ছে রো ভেক্টর ম্যাট্রিক্সের, আর কলাম গুলাকে যদি নেওয়া হয় তাকে বলা হচ্ছে কলাম ভেক্টর। আর সাধারণত এদেরকে আমরা এভাবে ডিফাইন করি। রো ভেক্টরের সাধারণত কলাম থাকবে একটা, রো থাকবে একটা, আর কলাম অনেকগুলো থাকতে পারে। আর কলাম ভেক্টরের সাধারণত কলাম থাকবে একটা, রো থাকতে পারে অনেকগুলা। এই ব্যাপারটাকে সাধারণত ম্যাথমেটিক্সে রো বা কলাম ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। স্যার, রো ভেক্টরে কি একের বেশি রো থাকতে পারে? না, রো ভেক্টরে একই বেশি রো থাকবে না, কারণ রো ভেক্টর তো লেখার নিয়ম যেটা হচ্ছে একটাই রো থাকবে, কলাম অনেকগুলো থাকতে পারে। তার মানে রো ভেক্টরে একটাই রো থাকবে, আর কলাম ভেক্টরে একটাই কলাম থাকবে। হ্যাঁ বলো বলো আবু বকর বলো। বলতেছি স্যার, এটা কি ফিক্সড করা যে রো ভেক্টরে স্যার একটাই রো থাকবে, কলাম ভেক্টরে একটাই কলাম থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা ফিক্স করা। এই যে দেখো, 1 রো হলে রো ভেক্টর, আর যদি একটা কলাম হয় কলাম ভেক্টর। মানে এই যে রোতে যেভাবে আমরা রো যেভাবে থাকে, একটা রোই হচ্ছে একটা রো ভেক্টর, যে কোনো একটা কলাম হচ্ছে কলাম ভেক্টর। দেখো, একটা ম্যাট্রিক্স সিস্টেমকে আমরা সাধারণত যদি চাই লিনিয়ার সিস্টেমে আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। এখানে দেখো একটা লিনিয়ার সিস্টেম দেওয়া আছে। এই সিস্টেমের আননোন ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে n সংখ্যক, আর প্রতিটা ভেরিয়েবলের সাথে যে কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্ট গুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আর আননোন গুলাকে নিয়ে একটা কলাম ভেক্টর করা হয়েছে, আর বি কনস্ট্যান্ট গুলো নিয়ে একটা ভেক্টর করা হয়েছে কলাম ভেক্টর। তার মানে আমরা এই সিস্টেমটাকে এক্স ইকুয়াল টু বি এই সিস্টেমে এই ফরমেশন লিখতে পারি। এই ব্যাপারটাকেই আমরা যদি ডিটেল দেখাই তাহলে দেখো, মনে করো একটা সিস্টেমটা হচ্ছে এক্স প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল টু 2 মাইনাস এক্স প্লাস 2y প্লাস 5z equal to 3, 2x minus y plus z equal to 2। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে তুমি যদি চাও তাহলে ax, যেখানে a আর x ভেক্টর, a হচ্ছে কোএফিসিয়েন্ট ভেক্টর, তাহলে বলো তো এখানে কোএফিসিয়েন্টটা কত হবে? ফার্স্ট ইকুয়েশন থেকে বলো, x এর কোএফিসিয়েন্ট 1 5 minus 2 minus 1 2 না, ও সরি স্যার, minus 1 2 3 2 minus 1 1। আর এখানে x একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে কলাম ভেক্টর হিসেবে আমরা লিখি x y z। আর b হচ্ছে একটা কনস্ট্যান্ট, সরি b একটা ভেক্টর, সেটা হচ্ছে ইকুয়াল সাইনের 2 3 2। এখন তুমি যদি এই কাজটা করো তখন এই ইকুয়েশনটা আবার জেনারেট হবে।
তুমি যদি a এর সাথে x কে মাল্টিপ্লাই করো, দেখবা যে b সমান করো, তাহলে আবার ওই সিস্টেমটাই পাওয়া যাবে। আমি একটু দেখাই দিই কিভাবে সেটা সম্ভব। 1 5 minus 1, সরি -1 -x না -1 হবে। -1 2 3 2 -1 1 x y z equal to 2 3 2। এখন তুমি যদি মাল্টিপ্লাই করো, এই ফার্স্ট রোর সাথে এই কলাম মাল্টিপ্লাই হবে। তাহলে দেখো এই ফার্স্ট রোর সাথে এই কলাম মাল্টিপ্লাই হবে। আমরা কত পাচ্ছি? x প্লাস 5y মাইনাস জেড সেকেন্ড রোর সাথে আবার মাল্টিপ্লাই করো, মাইনাস a প্লাস 2y প্লাস থ্রাইস জেড 2x প্লাস না মাইনাস y প্লাস জেড ইকুয়াল টু 2 3 2। এখন যদি ইকুয়াল করো, তাহলে এইটা ইকুয়াল টু এইটা হবে, এইটা ইকুয়াল টু এইটা হবে, এইটা ইকুয়াল টু এইটা হবে। তার মানে ওই প্রথম ইকুয়েশনটা আবার চলে আসবে সিস্টেমটা। দেখো তো বুঝতে পারো কিনা। এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পরের কনসেপ্টে চলে যাই। এখানে এক্সাম্পল 4 আর যেটা করলাম সেটা দেখানো হয়েছে। একটা জিনিস দেখো, দুটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার যে শর্ত, দুটা ম্যাট্রিক্সকে আমরা কোন অর্ডার হলে মাল্টিপ্লাই করতে হবে সেই সম্বন্ধে এখানে লেখা আছে। মনে করো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m/s। m হচ্ছে তার রো সংখ্যা, s হচ্ছে তার কলাম সংখ্যা। বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে s/n। s হচ্ছে তার রো সংখ্যা, n হচ্ছে তার কলাম সংখ্যা। এখন খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয়, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয়, তাহলেই সেই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করা সম্ভব হবে। এবং মাল্টিপ্লিকেশন করার পর তার যে অর্ডার আসবে সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের রো এবং বি ম্যাট্রিক্সের কলাম তত অর্ডার হবে তার। দেখো তো বুঝতে পারো কিনা। আচ্ছা, এখন বলো তো এ ম্যাট্রিক্সের অর্ডার কত? So 2/3. Sir, 2/3. 2। আর বি ম্যাট্রিক্সের অর্ডার? So 3/4. 4/4। আচ্ছা, এই দুইটা কি সমান? Yes sir. জি স্যার। তো এদের প্রোডাক্ট অর্ডার কত হবে? 2/4. হ্যাঁ, 2/4 অর্ডার হবে। যে কিভাবে হবে সেটা আমি তোমাদের করে দেখাই।
দেখো এ একটা ম্যাট্রিক্স 1 2 4 2 6 0, আর বি একটা ম্যাট্রিক্স 4 1 4 3 0 -1 3 1 2 7 5 2। আচ্ছা এখন বলো তো যে এদের প্রোডাক্ট করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? স্যার 2/4। আচ্ছা 2/4, তার মানে দুইটা থাকবে রো, এই একটা রো, আর চারটা থাকবে কলাম। দেখতে আমাদের এরকম হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা এখন এই গ্যাপগুলো যেন ফিল আপ করে কিভাবে করবো দেখো সিস্টেমটা। এখানে ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রোর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামকে মাল্টিপ্লাই করব। তাহলে 1 এর সাথে কত মাল্টিপ্লাই করব? স্যার 4। তার মানে 1 × 4 প্লাস 2 এর সাথে কত মাল্টিপ্লাই করব? 0। 2 × 0 প্লাস 4 এর সাথে কত মাল্টিপ্লাই করব? 2। 4 × 2 কত আসবে দেখো তো? স্যার 12। 12। সিমিলারলি তুমি এই ফার্স্ট রোর সাথে সেকেন্ড কলাম করবা, কোথায় আসবে তার অবস্থান? এখানে। ফার্স্ট রোর সাথে থার্ড কলাম করবা, এখানে আসবে তার পজিশন। ফার্স্ট সাথে ফোর্থ করবা, এই জায়গায় আসবে তার পজিশন। আবার সেকেন্ড স্টেপ আসবা, সেকেন্ড রোর জন্য একই কাজ করবা। সবাই 2 মিনিট সময় নাও, এই গ্যাপগুলো ফিল আপ করো, মানে মাল্টিপ্লিকেশন শেষ করো। 2 মিনিট পরে আমি তোমার সাথে আনসার মিলাবো।
দেখো তো এরকম আসছে কিনা। তোমাদের কি এরকম আসছে? আমার সাথে মিলছে? স্যার লাস্টেরটা 12 হওয়ার স্যার কথা না, 12 হবে স্যার 10 হবে না স্যার, 12 হবে স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা আমি একটু টেস্ট করলাম যে সবাই করছে কিনা। এটা 12 হবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের পরের যে কনসেপ্ট সেখানে চলে যাই। দেখো, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে আমরা কি বুঝি? যদি একটা ম্যাট্রিক্সের রো কে কলামে এবং কলামকে রোতে কনভার্ট করা হয়, ইন্টারচেঞ্জ করা হয়, রো গুলাকে কলামে দিবা আর কলাম গুলাকে রোকে দিবা, তাহলে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি, একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের রো গুলাকে কলামে নিয়ে যাওয়া হয়েছে, বি ট্রান্সপোজ তৈরি করা হয়েছে। মানে যদি কখনো কোনো একটা ম্যাট্রিক্সের রো গুলাকে কলামে ইন্টারচেঞ্জ করা হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ পাই। দেখো সি একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা শুধু একটা রো ছিল, সেটাকে কলামে নেওয়া হয়েছে, কলাম ম্যাট্রিক্স লেখা হয়েছে। এই জন্য সি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো তো বুঝতে পারো কিনা। কোন ম্যাট্রিক্সের রো গুলাকে যদি কলামে নিয়ে যাওয়া হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এরপরে যেটা ট্রেস, একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝি? সাধারণত ম্যাট্রিক্সের এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা হচ্ছে মেন ডায়াগোনাল। এই ডায়াগোনালটা হচ্ছে মেন ডায়াগোনাল। কোন একটা ম্যাট্রিক্সের মেন ডায়াগোনালের সবগুলো এন্ট্রিকে যদি তুমি সামেশন নাও তার সেই ম্যাট্রিক্সের ট্রেস বের হয়ে যাবে। এই একটা ম্যাট্রিক্স, তার মেন ডায়াগোনালের এন্ট্রি হচ্ছে 3 আর হচ্ছে -8। আমরা অ্যাড করলে ট্রেস কত পাচ্ছি? -5। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। আচ্ছা বলো তো, এখানে এ ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? স্যার 9 হবে স্যার। এই তিনটার অ্যাড করতে হবে, 1 + 5 + 3, তার মানে সেটা হচ্ছে 9। দেখো 3.1 চ্যাপ্টার মোটামুটি আমাদের পড়ানো শেষ। 3 চ্যাপ্টারে খুব বেশি মানে পড়ার মতো কিছু নাই। একটা ইনিশিয়াল পর্যায়ে, মানে যারা একদম ম্যাট্রিক্স সম্বন্ধে কিছু জানে না তাদের বিভিন্ন বিষয় নিয়ে শেখানো হইলো। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, মানে মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন, আর ম্যাট্রিক্সের সাধারণত অর্ডার, এই জাতীয় জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। সামান্য কিছু ডেফিনেশন নিয়ে আলোচনা করা হয়েছে। আর 3.2 চ্যাপ্টার আমরা ম্যাট্রিক্সের ইনভার্স নিয়ে আলোচনা করব। একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার প্রসিডিউর শিখাবো। দেখো এখানে আমরা পড়াচ্ছি হাওয়ার্ড অ্যান্টনের বইয়ে 3.2 চ্যাপ্টার। দেখো, জিরো ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? একটা ম্যাট্রিক্সের সবগুলো এন্ট্রি যদি জিরো হয় তাকে বলা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখো, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। এই অর্ডারে ম্যাট্রিক্সের তার এন্ট্রি সবগুলো জিরো, এজন্য এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স।
এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 অর্ডারের জিরো ম্যাট্রিক্স। এর অর্ডার হচ্ছে 3টা, মানে রো 3টা কলাম 3টা, 3/3 অর্ডারের জিরো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/4 অর্ডারের জিরো ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1/1 অর্ডারের জিরো ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো এন্ট্রি জিরো হয় তাকে বলা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। দেখো আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই ম্যাট্রিক্স অনেকটা আমাদের নরমালি ওয়ানের মতো কাজ করে। একটা ওয়ান যেভাবে কাজ করে নরমালি আইটাও এখানে সেভাবে কাজ করে। ম্যাট্রিক্সের কাছে সেটা হচ্ছে আই। অবশ্যই এটা স্কোয়ার ম্যাট্রিক্স, আর তার অর্ডার হচ্ছে সবসময় সমান হবে, আর তার মেন ডায়াগোনাল 1 হবে। দেখো এটা হচ্ছে 1, আমরা বলি I1। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের অর্ডার কত? অর্ডার হচ্ছে 2/2। যার মেন ডায়াগোনাল 1, বাকি সবগুলো 0। আমরা এটাকে কি লিখি? আমরা লিখি I2। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা অর্ডার হচ্ছে 3/3 এবং তার মেন ডায়াগোনাল সবগুলো এন্ট্রি 0 মানে 1। এটা হচ্ছে I3। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/4, সবগুলো এন্ট্রি 1, এই জন্য এটা হচ্ছে I4। দেখো তো আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু নেক্সট দেখি। একটা ইনভার্স বলতে সাধারণত আমরা কি বুঝি? দেখো ইনভার্স অফ এ ম্যাট্রিক্স একটা সংখ্যা, নরমাল একটা সংখ্যাকে যদি তার রেসিপ্রোকাল দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেই সংখ্যাটা আমাদের কত দিবে? আমাকে 1 দিবে। সিমিলারলি আমরা 5 তার ইনভার্স এখানে বলতে পারি। রেসিপ্রোকালকে সাধারণত আমরা ইনভার্স হিসেবে চিন্তা করতে পারি। আর দেখো নরমালি এই একটা ম্যাট্রিক্স, তার সাথে যদি তার ইনভার্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা 1 এর পরিবর্তে কি পাবো? আমরা পাবো I, তত অর্ডারের I পাবো। তার মানে কোনো ম্যাট্রিক্সকে যদি তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে তাদের আউটপুট আসে হচ্ছে I ম্যাট্রিক্স। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো A এবং B ম্যাট্রিক্স, আমরা A এবং B কে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? I পাচ্ছি। আর B এবং A কে মাল্টিপ্লাই করলেও আমরা I পাচ্ছি। তার মানে দুটা ম্যাট্রিক্সকে যদি মাল্টিপ্লাই করা হয় I পাই একটা ইনভার্স। তাহলে এখানে A এবং B একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের ইনভার্স হিসেবে কাজ করতেছে। দেখো ইনভার্স বের করার টেকনিক তোমাদের দেখাই। একটা ম্যাট্রিক্সকে 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার আমরা অনেকগুলো টেকনিক দেখাবো। এখানে একটা নিয়ে আলোচনা করতেছি 2/2 এর ক্ষেত্রে। এর পরের লেকচারে গুলোতে আমরা 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার ইনভার্সন অ্যালগরিদম এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ইনভার্স বের করার টেকনিকও শিখাবো। আর এখন আমরা 2/2 ম্যাট্রিক্স ইনভার্স বের করার নিয়মটা শিখাই। দেখো এখানে A একটা ম্যাট্রিক্স, তার অর্ডার হচ্ছে 2, রো হচ্ছে 2টা এবং কলাম হচ্ছে 2টা। এটা হচ্ছে মেন ডায়াগোনাল। সাধারণত আমরা একটা ম্যাট্রিক্সের তার ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করি এবং তার মেন ডায়াগোনাল পজিশন চেঞ্জ করি এবং আদার ডায়াগোনাল বা অন্য যে ডায়াগোনাল থাকবে সেই ডায়াগোনালের সাইন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এভাবে চেঞ্জ করে নেই। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেই তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। মনে করো A একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে চাই, বইটাই করে দেখাই। A একটা ম্যাট্রিক্স 6-1-5-2। তোমাকে যদি ইনভার্স বের করতে হয় প্রথমে A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে। আর ডিটারমিনেন্ট কিভাবে বের করে, ডিটারমিনেন্ট সম্বন্ধে আমার নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে ডিটেইল আলোচনা করব। এখন নরমালি ডিটারমিনেন্ট বের করার টেকনিকটা দেখাচ্ছি।
পরবর্তী ক্লাসে ডিটারমিনেন্ট কি এবং কিভাবে বের করতে হয় সেই নিয়মগুলো শেখানো হবে। 6 এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 6 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 1, 5 ইন্টু 1 কত হচ্ছে ডিটারমিনেন্ট? ডিটারমিনেন্ট হচ্ছে 7। এখন তোমাকে যদি ইনভার্স বের করতে বলা হয় তাহলে a ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ a, আর এই ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখবো। দেখো তো এই ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল কত? 6 এবং 2। তাদের পজিশন চেঞ্জ করো, 2 এর জায়গায় 6 দাও, 6 এর জায়গায় 2 দাও। আর এখানে 5 এর এই ডায়াগোনালে 5 এর সাইন কত ছিল? প্লাস, তাকে মাইনাস করে দাও। 1 এর সাইন কত ছিল? প্লাস, তাকে মাইনাস করে দাও। দেখো তো বুঝতে পারো কিনা? জি স্যার। 1/7, 2 minus 1 minus 5, 6। আমরা এভাবে লিখতে পারি 2/7 minus 1/7 minus 5/7 6/7। স্যার 1/7টা তো বাইরে রেখে দিলেও তো স্যার হইতো না স্যার? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বাইরে রাখলে কোনো সমস্যা নাই। স্যার একটা এক্সাম্পল দেখাবেন 3 ইন্টু 3 দিয়ে? দেখাবো একটু পরে, মানে ওইটা আবার ডিফারেন্ট নিয়মে করতে হবে, এই নিয়মে করা যাবে না। এই নিয়মটা করাবো আবার আবার পরবর্তীতে ইনভার্স 3/3 করবো, সেটা আবার আরেকটা নিয়মের। 3/3 ম্যাট্রিক্সের বা এর চেয়ে বড় অর্ডারের 4/4 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার টেকনিক আবার 4/4 আমরা যাবো না, কিন্তু শিখাবো, বলে দিব, সেটা পরের ক্লাসে করব, আস্তে আস্তে আসবো আর কি। সবাই যদি দেখো এর থিওরেম দেওয়া আছে, এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ। যে ম্যাথ গুলো করাচ্ছি সেগুলো খুবই সহজ এবং ফান্ডামেন্টাল ম্যাথ, তোমরা একটু বাসায় দেখলেই পারবা। এই জন্য আমি শুধু বলতেছি, বেশি হাতে বা ক্যালকুলেশন করতেছি না, যতটুকু করা দরকার সেটা লিখতেছি। কারণ এখানে আমার লেখার চেয়ে বলাটাই বেশি গুরুত্বপূর্ণ। আর নর্মালি বলে সাধারণত ম্যাথ করা হয় না, কিন্তু এই জায়গাগুলো খুব সহজ এবং তোমাদের অনেক কিছু রিপিট হচ্ছে, এই জন্য এই জায়গাটা আমি করে দেখানোর চেয়ে বেশি বলতেছি। আচ্ছা দেখো, এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ, এই ব্যাপারটাকে যদি আমরা একটা ম্যাট্রিক্স দেখি, এখানে এক্সাম্পল 9 এ বলা হয়েছে এ এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। তো কিভাবে করবো বলো তো এই প্রমাণটা? স্যার এ আর বি স্যার গুণ করে তারপর ইনভার্স করব, আর স্যার বি কে ইনভার্স করব, এ কে ইনভার্স আলাদাভাবে গুণ করে যদি সমান একটা ম্যাট্রিক্স পাই তাহলে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। এ এবং বি কে আমরা প্রথমে মাল্টিপ্লাই করব, যে মাল্টিপ্লিকেশন নিয়ম শেখানো হয়েছে সেই নিয়মের মাধ্যমে। তারপর এ বি ইনভার্স বের করব, এ বি ইনভার্স বের করার মাধ্যমে যা বের করব, পরবর্তীতে আমরা বি ইনভার্স এবং এ ইনভার্স বের করব, বি ইনভার্স কে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলেই আমাদের আনসার সমান হবে। আর যদি সমান না হয় তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দেখতে পারবো না। দেখো, পাওয়ার অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? এটা ম্যাট্রিক্সের পাওয়ার যদি থাকে, ফর এক্সাম্পল এ স্কোয়ার, তুমি এটাকে চিন্তা করবা, এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে কি করা হয়েছে? মাল্টিপ্লাই করা হয়েছে। যদি এ কিউব থাকে তাহলে কি হবে? সেটা প্লাস প্লাস, সরি, তো এ কে কয়বার মাল্টিপ্লাই করা হবে? 3 বার। 3 টাইমস বা 3 বার মাল্টিপ্লাই করা হবে। এখানে দেখো, এখানে কি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ টু দি পাওয়ার -3, এটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই ম্যাথটা দুই ভাবে করতে পারি। নাম্বার 1,
প্রথমে এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করব, তারপরে সেই ইনভার্সকে 3 বার মাল্টিপ্লাই করব। নাম্বার 2, প্রথমে এ কিউ বের করব, এ কিউ বের করে তারপরে সেই এ কিউ ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। দেখো তো বুঝতে পারো কিনা। সবাই এক্সাম্পল 10 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার তিনটা ম্যাট্রিক্স যখন গুণ করব তখন কি স্যার দুইটা গুণ করে তারপর আরেকটার সাথে করব, না স্যার আলাদা কোনো টেকনিক আছে? আলাদা কোনো টেকনিক নেই, দুইটা গুণ করে মানে ফার্স্টেরটার সাথে সেকেন্ডটা মাল্টিপ্লাই করার পর তারপরে যা পাবো স্কোয়ার পাবো তার সাথে আরেকটা মাল্টিপ্লাই করতে হবে। মানে এ কিউ বের করার সময় তোমাকে প্রথমে যেটা করতে হবে, এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করতে হবে, তারপরে এ স্কোয়ার পাওয়া যাবে। এ স্কোয়ারের সাথে আবার এ ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করতে হবে, এ স্কোয়ারের সাথে আবার পরবর্তীতে এ কে মাল্টিপ্লাই করতে হবে। স্যার তিনটা একসাথে করা যায় না? তাহলে আমরা কি পেয়ে যাব? একসাথে কিভাবে করবো? স্যার আমি কিন্তু সামেশন তো জানি না। তিনটা একসাথে করা যায় যদি তিনটা ম্যাট্রিক্স একসাথে হয়। হ্যাঁ, সামেশন একসাথে করা যায়, কিন্তু আমি এখানে মাল্টিপ্লিকেশন তিনটে একসাথে নিয়ম জানি না। স্যার অর্ডার চেঞ্জ হয়ে যাবে, মানে স্যার অর্ডার ঝামেলা করবে। এখানে দুইটা করার পর তিনটা অর্ডারের সাথে এটা যদি অর্ডার সেমও হয় তারপর একসাথে তিনটা করার টেকনিক আমি জানি না। আমি জানি যে দুইটা করতে হবে তারপর আরেকটা করতে হবে, কারণ দুইটা করার পর আরেকটা অর্ডার নাও ম্যাচ করতে পারে। দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করার পর থার্ড ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লিকেশন করার সময় অর্ডার নাও ম্যাচ করতে পারে, তখন কি করব? অর্ডার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তো অর্ডার চেঞ্জ হয়, যদি সবসময় 3/3 ম্যাট্রিক্স না হয় তাহলে কি করব? তাহলে জিনিসটা কঠিন হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে সবগুলো অর্ডার সেম থাকবে। স্যার যদি দুইটা করার পর মানে এ স্কয়ার করার পর যদি অর্ডার চেঞ্জ হয়ে যায়, আমাদের যদি এ কিউব বের করতে বলে, তখন স্যার কি করব? মানে এ স্কয়ার ভ্যালুটা স্যার এ এর থেকে অর্ডার চেঞ্জ হয়ে গেছে। ওইটা সাধারণত বলবে না, কারণ কি এ কিউব তখনই করতে বলা হবে যখন এই ম্যাট্রিক্সটা তোমার এন অর্ডারের হবে, স্কয়ার ম্যাট্রিক্স হবে। এই Okay, sir. কন্ডিশন দেখো, ইনভার্টিবল এন ইজ এ নন জিরো ইন্টিজার, তখন এন হচ্ছে অর্ডার সেম থাকবে তখন। আচ্ছা দেখো, ম্যাট্রিক্স পলিনোমিয়াল বলতে আমরা কি বুঝি? নরমালি একটা পলিনোমিয়াল, এইটা পলিনোমিয়াল, তোমাদের পলিনোমিয়াল সম্বন্ধে কিন্তু বলা হয়েছিল, আমরা সেই জিনিসটা আবার এখানে করতেছি। মনে করো পি এক্স, এখানে হচ্ছে পি হচ্ছে এক্স এর ফাংশন, এক্স এর জায়গায় যদি এ বসাও তাহলে কি হবে? পি এ স্কোয়ার মাইনাস 2ac3। এখানে আমি মনে রাখো, 3 যদি 3 সাথে 1 মাল্টিপ্লিকেশন করা হয়, তুমি যদি ম্যাট্রিক্সে চলে যাও সেখানে 1 এর জায়গায় কি হয়ে যাবে? আই হবে। দেখো তো এখানে এ ম্যাট্রিক্সটা কত অর্ডারের? 22। 2/2 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এখানে এ এর মান বসে দেওয়া হয়েছে, এর মান বসে দেওয়া আছে। আর এখানে তাহলে এই যেটা 2/2 অর্ডার, তার 3 সাথে এই যে আই ম্যাট্রিক্সটা 2/2 মানে I2, আমরা যেটা বলি I2 ম্যাট্রিক্স। যদি এ 3/3 হতো তাহলে I3 3/3 হইতো। এই ব্যাপারটাকে বলা হয় ম্যাট্রিক্স পলিনোমিয়াল। স্যার দেখো তো এখানে স্যার বুঝতে পারো কিনা বলো। মানে স্যার এরকম ইকুয়েশনে সবসময় কি স্যার আমরা 3 এর সাথে মানে যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকবে ওটার সাথে আই আনতে হবে? হ্যাঁ, সবসময় আই আনতে হবে, কারণ ম্যাট্রিক্সে সাধারণত যদি একটু এক্সাম্পল দেখাই, স্টুডেন্টরা প্রায় যেসব ভুল করে, এটা একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা আমি একটু বলে দিই, সহজ করে বলি। মনে করো পি এক্স একটা ফাংশন যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5, আর এ একটা ম্যাট্রিক্স 3/3, 3 1 2 0 1 2 1 -1 5 ফর এক্সাম্পল। এখন তোমাকে কোশ্চেনে বলা হয়েছে পি এ বের করো, তার মানে কি এক্স এর জায়গায় তুমি এ স্কোয়ার দিবা প্লাস 5 এর জায়গায় তাহলে কি লিখবা? এ স্কোয়ার তো বের করবা, প্লাস 5 এর সাথে তোমাকে গুণ মাল্টিপ্লাই করতে হবে 1 0 0 0 1 0 0 0 1। আমার কথাটা ক্লিয়ার? জি স্যার। অনেক স্টুডেন্ট করে মানে কি এখানে এখানে আই স্যার, দেয় না। মানে এখানে স্যার 5 এর সাথে কিছু নাই, মানে 1 আছে। আর স্যার 1 হইছে স্যার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর স্যার ম্যাট্রিক্স ফর্ম আনার জন্য এইভাবে লিখছি নাকি? হ্যাঁ ঠিক আছে, আরেকটা বিষয় আছে, আরেকভাবে বলা যেতে পারে। মনে করো
তোমাকে যদি বলা হয় এর সাথে 3 অ্যাড করো, আমাদের স্টুডেন্টরা কি করে জানো? আমাদের স্টুডেন্টরা এই 3 এর সাথে 3 অ্যাড করে দেয়, 1 এর সাথে 3 অ্যাড করে দেয়, 2 এর সাথে 3 অ্যাড করে। আচ্ছা, ম্যাট্রিক্সের সাথে তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ হয়, ম্যাট্রিক্সের সাথে কি কোনো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ হয়? না স্যার। গুণ হয়, গুণ করে, কিন্তু সংখ্যা যোগ করা যায় না। ম্যাট্রিক্সের সাথে তো কোনো সংখ্যা চাইলেই আমি যোগ করতে পারবো না এইভাবে, এই জন্য সেই হিসাব ভুল। এই জন্য এটাকে আই দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা ম্যাট্রিক্স ফর্মে চলে আসে, তখনই তাকে কি করা যায়? এডিশন বা সাবট্রাকশন করা যায়। স্যার আই দিয়ে মাল্টিপ্লিকেশন বলতে কি I1 I2 নাকি I3 দিয়ে করতে হবে স্যার? তোমাকে দেখতে হবে যে এখানে ম্যাট্রিক্সের অর্ডার কত, এখানে ম্যাট্রিক্সের অর্ডার কত, 3 স্যার। তাহলে এখানে কনস্ট্যান্টের সাথে যে আই থাকবে সে 3/3 অর্ডারের। আর কার কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এখানে স্যার আমরা যদি স্যার a স্কয়ার প্লাস হলো 5/3 এটা যদি না লিখে স্যার আমরা a স্কয়ার প্লাস যদি এই যে 1 এর যে ইয়াগুলো ছিল আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ওখানে যদি 5 বসিয়ে দিতাম 1 এর জায়গায় ডাইরেক্ট লিখে বলতাম তখন হতো না স্যার? ডাইরেক্ট লেখা আর এই এভাবে করে লেখা তো একই জিনিস, তুমি ক্যালকুলেশনটা তাড়াতাড়ি তোমার ব্রেনে করে ফেলছো, ডিফারেন্সটা সেখানেই। আর এখানে আমি জিনিসটা মানে আলাদা করে পরে মাল্টিপ্লাই করে তারপরে করব, আর তুমি সেটা একবারে করে ফেলছো তারপরে করছো, তুমি তো সেম মিনিংই, খালি ক্যালকুলেশন কমানো আর বাড়ানো। দুটো লাইন কমে যাবে তখন। দুটো লাইন কমবে বলতে তোমাকে এখানে a স্কয়ার বের করো, 5i বের করো। বুদ্ধিমানের কাজ হচ্ছে একবার লেখা ফেলা, যে এখানে লেখা 5i, তার মানে 5 হচ্ছে এত, 500050005। কোনো সমস্যা নাই লিখলেও, তো দেখাই দিতে হবে একটু, কারণ এত Okay, শর্টকাট করা যাবে না। দেখো মাঝে মাঝে এই থিওরেমটা থেকে এই কোশ্চেন আসতে পারে। এ ট্রান্সপোজ এ ইনভার্স, একটা ম্যাট্রিক্স যদি থাকে এ, তার ট্রান্সপোজটা কি হবে? রো গুলা শুধু কলামে চলে যাবে, তারপরে হ্যাঁ, তারপরে তার ইনভার্স বের করবা, যা পাওয়া যাবে। আর একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার পর ট্রান্সপোজ করলে সে একই ম্যাট্রিক্স পাওয়া যাবে। মাঝে মাঝে এই ব্যাপারগুলো প্রমাণ করতে দেয়। স্যার এটা কি স্যার এখানে যেভাবে প্রুফ করছে স্যার ওইভাবে করতে হবে? সেভাবে করতে হবে বলতে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হবে 2/2 বা 3/3 ম্যাট্রিক্স, তুমি সেই ম্যাট্রিক্সে ইনভার্স বের করবা, তারপর তার ট্রান্সপোজ করবা, আবার একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে ইনভার্স করবা, দেখবা সমান। ওকে স্যার। আজকে ক্লাসে আর ছোট্ট একটা ম্যাট্রিক্স জিনিস দেখাবো, যেটা তোমরা অলরেডি করে আসছো, আবার নতুন করে মনে করায় দেওয়ার জন্য। একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য ম্যাট্রিক্স ইনভার্সন অ্যালগরিদম, এই প্রসেস নিয়ে আলোচনা করব। এই প্রসেস করার জন্য তোমাকে নতুন কিছু করতে হবে না, এই প্রসেসটা তোমরা অলরেডি করে আসছো। রিডিউস রো ইচেলন মাধ্যমে বা এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে একটা ম্যাট্রিক্সের আমরা কি করতে পারি? আমরা একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি। এলিমেন্টারি ম্যাট্রিক্স বা এলিমেন্টারি অপারেশন এই বিষয়গুলো আলোচনা করব না, সরাসরি আমরা
আমাদের যে কনসেপ্ট সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা শুরু করব। একটা ম্যাট্রিক্সের সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন হবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব, তারপরে ইনভার্স নিয়ে আলোচনা করব। দেখো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয় তা সেই ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 না হয়, নন জিরো হয়, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে তোমার যদি বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি, দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয় যে কোনো ম্যাট্রিক্সের, তো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার। এ কি হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স থাকবে না, ইনভার্টিবল হবে না, এর কোনো ইনভার্স থাকবে না, এর কোনো ইনভার্স থাকবে না। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান যদি 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স থাকবে না। আর একটা ম্যাট্রিক্স যদি ডিটারমিনেন্ট নন জিরো হয়, 0 না হয়, তো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ইনভার্টিবল, তার মানে তার ইনভার্স বের করা সম্ভব হবে। তাহলে এই ইনভার্স পসিবল হবে। দেখো তো আমার কথা ক্লিয়ার কিনা। জি স্যার। একটা জি স্যার। ম্যাট্রিক্সের আর ডিটারমিনেন্ট আমি শিখাবো কিভাবে বের করতে হয়। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে সেটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার ইনভার্স বের করা সম্ভব হবে, ম্যাট্রিক্সটা ইনভার্টিবল। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয়, ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার ইনভার্স বের করা সম্ভব না, ম্যাট্রিক্সটা ইনভার্টিবল না। আচ্ছা, আমরা এখানে ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য এই কিছু ইনভার্সন অ্যালগরিদম, তোমরা এই নামটা মনে রাখো, ম্যাট্রিক্স ইনভার্সন অ্যালগরিদম। সাধারণত কিভাবে করা হয় দেখো, এই একটা ম্যাট্রিক্স তার ইনভার্স বের করতে বলা হয়েছে, তুমি এটা ব্লক ম্যাট্রিক্স বানাবা, এ ম্যাট্রিক্সের সাথে আই ম্যাট্রিক্সটাকে সাথে নিবা। এর অর্ডার কত? 3/3 অর্ডার। দেখো আমরা এখানে 3/3 অর্ডারের ম্যাট্রিক্সকে এখানে লিখলাম, আর তার সাথে আই ম্যাট্রিক্সটাকে এখানে লিখলাম। এখন যে নতুন ম্যাট্রিক্সটা হয়েছে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/6। 3/6। তোমার এখন কাজ হচ্ছে 3/6 অর্ডার ম্যাট্রিক্সটাকে রিডিউস রো ইচেলন ফর্মে কনভার্ট করবা। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। আবার বলি, একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য ইনভার্সন অ্যালগরিদম হচ্ছে এরকম একটা প্রসেস যেখানে এ ম্যাট্রিক্সের সাথে আই ম্যাট্রিক্স, তার সিমিলার অর্ডারের আই ম্যাট্রিক্সটাকে আমরা নিয়ে এটা ব্লক ম্যাট্রিক্স বানাবো, যার অর্ডার হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3/6। এই ম্যাট্রিক্সটাকে আমরা নর্মালি 3/6 ম্যাট্রিক্স চিন্তা করে রিডিউস রো ইচেলন ফর্ম করব। করার সময় দেখব যে ম্যাট্রিক্সের শুরুতে এখানে ছিল এ, আর এখানে আসছে আই। করতে করতে দেখবো একটা সময় বাম পাশে চলে আসবে আই, এখানে চলে আসবে আই, আর ডান পাশে চলে আসবে ইনভার্স, মানে এইটা হয়ে যাবে আই, আর এইটা হয়ে যাবে তার ইনভার্স। তার মানে এ একটা ম্যাট্রিক্স যদি থাকে তার সাথে যদি আই নিয়ে আমরা একটা ব্লক ম্যাট্রিক্স বানাই, তাহলে কি হবে? ক্যালকুলেশন করার পর আমরা দেখব এই বাম পাশে চলে আসছে আই, ডান পাশে কি আসবে? ম্যাট্রিক্সের ইনভার্স। এটা ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। সবাই 2 মিনিট এই ম্যাথটা দেখো, পরে কোশ্চেন আনসার দিচ্ছি। স্যার এটার জন্য তো স্যার তাহলে আমাদের আর ডিটারমিনেন্ট বের করতে হবে না।
কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, যদি ম্যাট্রিক্স এর ইনভার্স না থাকে তখন কি হবে? এই দেখো, এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই জন্য এর ইনভার্স নাই। আর যেহেতু ইনভার্স নাই, তখন তুমি ম্যাথ করতে করতে গিয়ে কোনো একটা সময় গিয়ে লাস্টের এখানে আর আই পাবা না। আই কেন পাবা না? দেখো, এখানে যখন লাস্টের লাইন 0 চলে আসছে, তার মানে এখানে আর আই বের করা সম্ভব না। তার মানে এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল না, কারণ এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0। এই জন্য এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল না, এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সম্ভব না। আবার বলি, এই একটা ম্যাট্রিক্স, তার সাথে আই ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, এর সাথে আই ম্যাট্রিক্স নেওয়ার পর ইনভার্স বের করার চেষ্টা করা হয়েছে, করার পর দেখা গেল যে কোনো একটা সময় বাম পাশে যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সের কি আসছে, এখানে কোনো একটা রো সম্পূর্ণ বাম পাশের এই ম্যাট্রিক্সের 0 চলে আসছে। 0 চলে আসলে তো এখানে আর বাম পাশে আই বের করা সম্ভব হবে না। আর যখন আই বের করা সম্ভব হবে না, তখন তার আর ইনভার্স সম্ভব না। এই জন্য এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল না। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কারো কোনো কোশ্চেন না থাকলে এখান থেকে এগুলা পড়লে আপাতত চলবে। এই চ্যাপ্টার থেকে এগুলো পড়তে থাকো। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু শুরু করব। আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেটা বাসায় করবা। সেই অ্যাসাইনমেন্টটা আমি ইএলএমএস এ আপলোড করব, 5 দিন বা 6 দিন সময় দিব। যেই যেই অংশটুকু থেকে মানে কোর্সের পরীক্ষা নেওয়া হয় নাই, ক্লাস টেস্ট নেওয়া হয় নাই, সেই অংশ থেকেই অ্যাসাইনমেন্টটা দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের ইএলএমএস এ আপলোড করবো। 5-6 দিন সময়ের মধ্যে তোমরা সেটা আমাকে, টাইম দেওয়া থাকবে, ওই টাইমের মধ্যে আমাকে ব্যাক করবা। আচ্ছা, 13.3, 13.5 ওইগুলো থেকে? হ্যাঁ, এবং পরের ইমেলের ফাংশনের গ্রাফ আঁকা, ওগুলা থেকে দেওয়ার চেষ্টা করব। স্যার আপনি হচ্ছে অ্যাসাইনমেন্টের গাইডলাইনটা একদম হচ্ছে এএলএমএস এ ক্লিয়ারলি দিয়ে দিলে ভালো হয়, যে কোথা থেকে কতটুকু করতে হবে। গাইডলাইন হচ্ছে কি, তোমাদের সরাসরি অ্যাসাইনমেন্টে লিখে দিব, কোশ্চেন আকারে বা অ্যাসাইনমেন্ট আকারে কোশ্চেন লিখে দিব। ওটা ওইটা কোশ্চেন থেকে সলভ করবা। আর ওখানে তো আরো ভালো হয়। তাহলে হ্যাঁ, সেভাবে দিব। অ্যাসাইনমেন্টের সাবমিশন ডেটটাও ওখানে লেখা থাকবে। আর ওখানে ইএলএমএস এ আপলোড করা যখন টাইমিং দেখবা, তখন দেখবা টাইমিং যে কতক্ষণ বাকি আছে। যদি আজকে রাতে দেই, তাহলে তুমি মনে করো 5 দিন বা 4 দিন যাই দেই না কেন, তো ওরকম টাইমিং দেখবা যে কখন শেষ হচ্ছে। স্যার বেটার হয় যদি আপনি একটু সানডেতে দেন, তাহলে মানে আমাদের সিটিটাও শেষ হলো, তারপরে থেকে আমরা আবার অ্যাসাইনমেন্ট নিয়ে বসতে পারলাম। সানডেতে তোমাদের সিটি নেব, তারপর দিব বলতেছো? স্যার স্যার। আমাদের এখন অনেকগুলো সিটি চলতেছে and অনেকগুলো অ্যাসাইনমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে, তো প্রেশারটা একটু বেশি। তাহলে অ্যাসাইনমেন্ট পরেও নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু পরে তো লোড আরো বেড়ে যাবে। স্যার আই গেস আপনি দিয়ে যদি ডেডলাইনটা একটু বাড়া দিতেন না, তাহলে সুবিধা হতো আর কি। ডেডলাইন বাড়া যাবে না, কারণ এই অ্যাসাইনমেন্টে আসলে কপির সম্ভাবনা বেশি থাকে। আর আমি আরেকটা কাজ করতে পারি, তাহলে সবার জন্য ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট হবে। নামের আইডি, প্রতিটা স্টুডেন্ট নামের আইডির উপর ডিপেন্ড করে অড ইভেন, শেষ 2 ডিজিট যদি অড ইভেন হয়, তাহলে সেই অনুযায়ী কোশ্চেন চেঞ্জ হবে। জি স্যার, এটা করতে পারেন। ওকে স্যার, নো ওয়ারিজ। আচ্ছা, তাহলে দেখি আমি সেটা যদি করি, তাহলে আমি একটা সেট আকার কোশ্চেন দিব, দেওয়ার পর বলবো যে তোমার আইডি যদি লাস্ট ইভেন বা অড হয় 2 ডিজিট, তাহলে তুমি এই সেটটা আনসার করবা। ওকে স্যার। হ্যাঁ স্যার, এইভাবে ভালো হয়। আচ্ছা, আর নেক্সট ক্লাসে আমরা যেটা ইন ক্লাস অ্যাসাইনমেন্ট নিব, সেটা আমরা নিব হচ্ছে একদম শুরুতে শুরু করব। ক্লাসের শুরুতে তোমরা ক্লাস শুরুতে জয়েন করবা। আর হচ্ছে সিলেবাস হচ্ছে আগে যে পড়ানো হয়েছিল 2.1 2.2 চ্যাপ্টার, যেটা আমি তোমাদের লেকচার নোট দিছিলাম, ওই লেকচার নোট যেখান থেকে পড়ানো হয়েছিল ওই নোট থেকেই বা ওই অংশটুকু পরেই পরীক্ষা দিলে চলবে। স্যার বলো। 2.1 2.2 এর জন্য স্যার আপনি যে আমাদের কোর্স আউটলাইনে যে মানে এক্সারসাইজ গুলো দিছিলেন, ওগুলো আর হলো ক্লাসের মধ্যে যেগুলো করেছেন, এগুলো করলে হবে না স্যার, নাকি বাইরে থেকে করতে হবে কিছু? না, ওগুলো করলে চলবে, বাইরে থেকে কিছু করতে হবে না। ওকে স্যার। স্যার স্যার একটু টাইম আমার তো স্যার হ্যাঁ বলো। 2.2 আর 2.1 আর 2 তে স্যার এরকম ম্যাথ আছে যে a এর মান কত হলে এটার সলিউশন থাকবে বা থাকবে হ্যাঁ, না, বা ওইটা তোমরা পারবা না। এরকম ম্যাথ তো আপনি করান নাই।
হ্যাঁ ওই ম্যাথগুলো করবা না, 43 আর 45 সম্ভবত, আচ্ছা স্যার ঠিক আছে 2.2 43 45 47 এই ম্যাথগুলো আমি যদি করাই পরে করাবো। এর মান বের করার যে টেকনিক সেটা ডিফারেন্ট নিয়মের, সেই নিয়ম আমি করাইনি, সেটা করালে পরে করাবো, তখন যদি করে তখন আমি পরীক্ষার জন্য দিব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার নো সলিউশনের ক্ষেত্রে স্যার দেখা যায় স্যার মানে রো রিডিউস যাওয়ার আগেই স্যার ওই যে জিরো ইকুয়াল মানে একটা ভ্যালু এসে যায়, তখন কি স্যার তখনও কি স্যার রো রিডিউস পর্যন্ত যাওয়া লাগবে নাকি ওখানেই স্যার অ্যান্সার না, লিখে দেবো যে এটা? ওইখানে তুমি আনসার লিখবে কখন, যদি বলা হয় যে রিডিউস রো ইচেলন ফর্ম টেকনিক অ্যাপ্লাই করে করো বা গাউস জর্দান ইলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে করো, তখন তোমাকে অবশ্যই ওই শেষ করতে হবে প্রসিডিওরটা। আচ্ছা তাহলে স্যার মানে রো রিডিউস ফর্মে নিয়ে তারপর স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমি এখন অ্যাটেন্ডেন্স নিব, তারপর ক্লাস শেষ করবো, কার কোনো কোশ্চেন থাকলে বলো।